যাহা বলিব সত্য বলিব, সবসময় সেটাই চেষ্টা করি। অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমি শয়তান চরিত্র অভিনয় করব। আপনি কতটুকু শয়তান হয়ে উঠতে পেরেছেন নিজের কাছে? এই একটা চরিত্র করার পর আমি নিজেকে কোনো মার্কস দিতে পারছিলাম না। চক্রে কোথাও হুমায়ুন কিন্তু শয়তান রূপে আসে না। নারী ভুঁড়ি হাত পা যেগুলো দেখছেন, তো কিছু জিনিস তো প্রস্থেটিক আর কিছু জিনিস ছিল রিয়েল, যেটা আসলে ভয়ানক দুর্গন্ধ দিচ্ছিল। একটা ডিওপি থেকে শুরু করে ইউনিটের সবাই পুরা এইভাবে ছিল ওই সিকোয়েন্সগুলো করার টাইমে, এত স্মেল আসতেছিল। বিয়ের পর একটা সুন্দর হ্যাপিলি ম্যারিড লাইফ আপনি পার করছেন। কোরআন শরীফ পড়ে থাকেন অথবা যদি জানেন তাহলে আসলে আপনি জানবেন যে সবার আগে বলা হয়েছে যে ফ্যামিলিকে সময় দাও। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ নো যে আসলে লাইফের মিনিং কি, লাইফে কি আসলে আমি অ্যাচিভ করতে চাই। তুমি অনেক কিছু জানো, তাই না ছোট্ট বন্ধু? দর্শককে কি খুব কম টাকায় খুব ভালো কিছু দিয়ে ফেলছেন? না না, যেখানে আমাকে মানুষ এক যুগ ধরে দেখেছে ফ্রিতে, সেটাকে ব্রেক করার একটা ওয়ে আছে আমার কাছে মনে হচ্ছে, অ্যান্ড সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। কিছু অনুভূতি যেমন ব্যক্ত করা যায় না, তেমনি স্বস্তিও দেয় না। আমাদের সমাজে চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যা জানলে শিউরে উঠতে হয়। আজ থেকে 17 বছর আগের কথা, ময়মনসিংহে একই পরিবারের 9 সদস্যের আত্মহত্যার যে ঘটনাটি ঘটে, সেই আলোচিত ঘটনা নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করেছিলেন নির্মাতা ভিকি জাহিদ। এবার টান টান উত্তেজনা ধরে রেখে নির্মিত হয়েছে চক্র 2। আর এই চক্র 2-র সবচেয়ে ভয়ঙ্কর যে চরিত্র হুমায়ুন, আমরা আজ তার মুখ থেকে শুনবো সেই গল্পগুলো। তৌসিফ ভাই, শুরুতেই জানতে চাই যে চক্র 2 এখন দর্শকের কাছে কেমন সাড়া পাচ্ছেন? যতটা ভেবেছিলেন ততটা সেটার কাছাকাছি আসলে যেতে পেরেছেন কিনা? যাহা বলিব সত্য বলিব, সবসময় সেটাই চেষ্টা করি। চক্র 2 থেকে যতটুকু আশা রেখেছিলাম সেই আশা আসলে পার করে আরো অনেক দূর এখন এগিয়ে আছে চক্র। এবং আমি আসলে এর আগে ওইভাবে ফুল ফ্লেজেড ওটিটি কন্টেন্ট কখনো করা হয়নি। চক্র যদিও 1 হচ্ছে ওটিটিতে রিলিজ হয়েছিল, বাট ওটা নাটক হিসেবে শুট হয়েছিল। তো মাই ফার্স্ট ওয়েব সিরিজ আমি বলতে পারি এটা অফিসিয়ালি। এটা যে এতটা ফিডব্যাক আমাকে দিবে, এবং আজকে এখানেও ধরেন আমি সময় টিভিতে এসেছি, আমি লিফট দিয়ে উঠছি, আমি আপনাদের অফিসের ভিতর দিয়ে আসছিলাম, প্রত্যেকটা মানুষ আমাকে চক্রর কথা বলছিল এবং এটার জন্য আমাকে কংগ্রাচুলেট করছিল। এটা অনেক বড় একটা পাওয়া, অনেক বড়। আচ্ছা, আমি যতটুকু জানতে পেরেছি আপনি দেশের বাইরে থেকে অনেক বেশি সাড়া পাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, মানে আই থিঙ্ক দেশের বাইরের অডিয়েন্সরা ওটিটি কন্টেন্টের প্রতি একটা বেশি, দেশের বাইরে যেটা হয় যারা আসলে প্রতিটা মানুষ তো বাংলা কন্টেন্টকে অনেক মিস করে, বিকজ ওরা দেশকে মিস করে। তো ওই জায়গা থেকে ওদের জন্য একটা ওয়েব সিরিজ অনেকক্ষণ ধরে দেখার একটা জিনিস, বিকজ এটার রান টাইম প্রায় 5 ঘন্টা, তো 300 মিনিট একটা দেখার একটা জিনিস। তো আমি এরকম অনেক ভিডিওস পেয়েছি যে মানুষ ওদের ঈদের ছুটিতে কারো হয়তো একজনের বাসায় 10-15 জন ফ্লোরে বেডিং করে বড় একটা টিভিতে ছেড়ে চক্র দেখছে, এবং এটা হয়তো চক্র দেখার জন্য ওরা দুই রাত, আসলে এক রাতে সম্ভব না 5 ঘন্টা দেখা, তো হয়তো 2 রাত 2 উইকেন্ড ওরা স্পেন্ড করেছে এভাবে। আচ্ছা তৌসিফ ভাই, আমরা আসলে আপনাকে দেখি শান্ত, রোমান্টিক, মানে আপনার একটা চেনা জনরা যেটা, অবশ্যই সেই জায়গা থেকে চক্রের মতো এই যে হুমায়ুন হয়ে ওঠা একটা দুর্ধর্ষ যাত্রা আপনার এটা। তো এই চরিত্রটা আসলে কোন বিষয়টা আপনাকে একদম লক করলো যে আমি এই চরিত্রটা করতে চাই? অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছে ছিল, অনেক 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 দিনের একটা ইচ্ছে ছিল যে আমি শয়তান চরিত্র অভিনয় করব। কারণ আমাকে আজকেও একজন বলছিল যে ভাই, আপনার ফেসের মধ্যে একটা খুব ভালো মানুষ ব্যাপার আছে। সো এটা তো আসলে আমাকে প্লাস করেছে ভালো চরিত্রগুলো করতে। তো আমার কাছে মনে হয়েছে অভিনেতা হিসেবে আমি তখনই অর্জন করতে পারবো যখন আমার ফেস দেখলেই মানুষ ভয় পেতে পারে। সো হুমায়ুন ওরকম একটা চরিত্র, যেটা যখন আমার কাছে ভিকি ভাই নিয়ে আসে, যে যাকে দেখলে মনে হবে যে ও আসলে স্বয়ং শয়তান। সো এইটা লোভ আমি সামলাতে পারিনি। এটা এই জন্য আমারও চক্র দেখার পর যেটা মনে হলো যে শয়তান আমাদের কিভাবে ধোঁকা দেয় সেই বিষয়টা ভিকি ভাই খুব ভালো করে দেখানোর চেষ্টা করেছে। জি, এবং আমার চেনা জানা আরও যারা ওয়েব সিরিজটা দেখেছে তারা বলছিল আসলে
এটা দেখার পর তারাও নিজেরা ভাবতে শুরু করেছে যে শয়তান আসলে তাদেরকে কিভাবে প্রলোভন দেখায়, কিভাবে ধোঁকা দিতে পারে। রাইট, অনেকে নামাজ পড়া শুরু করেছে। বাহ। তো কিভাবে দেখছেন আসলে যখন এই বিষয়গুলো জানছেন? দেখেন, এর চেয়ে বড় আর পাওয়া কি হতে পারে। আমি খুবই খুশি হলাম আপনি যে কথাটা বললেন, যে এই কন্টেন্ট দেখার পর মানুষ নামাজ পড়তে শুরু করেছে। থাকে না যে আমরা কন্টেন্ট কেন করি, যে মানুষকে কোনো কিছু শেখানোর জন্যই তো করি প্রতিটা কন্টেন্ট। সো নামাজ পড়তে শুরু করেছে, এর থেকে বড় শিক্ষার আমাদের মুসলিম হিসেবে আমি আসলে আর কি দিতে পারি একটা কন্টেন্টের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এটাই চেষ্টা ছিল আসলে, এটাই চেষ্টা ছিল একটা কন্টেন্ট যেখানে আসলে শয়তান কিভাবে মানুষকে প্রলোভন দেখায়, যেটা বলছিলেন, কতভাবে প্রলোভন দেখায়, এবং যার যেটায় যার যেখানে কমতি বা যার যেখানে আফসোস আছে সেখানেই শয়তান আসলে প্রবেশ করে। এবং আমি নিজের সঙ্গেও দেখেছি, যখন আমি কোনো কিছু পাই না, ধরেন আমি চেয়েছি আজকে এই জিনিসটা, এটা আমার দরকার, এই গাছটা আমার দরকার, এটা যখন আমি পাবো না তখন আমি আফসোস করবো। মানে আফসোসেই কিন্তু শয়তান হুইসপার করে কানের মধ্যে যে তুই এটা পাস নাই, তোর এটা পেতে হবে, তোকে ওরা দেয় না, এটা আসলে দেওয়ার জন্য তোর। এই যে শয়তান যে কানের কাছে এসে আমাদেরকে বলে কিভাবে পেতে হবে, সেটা যে আসলে রাইট না, শয়তানকে তাড়িয়ে দিতে হবে, এই বিষয়টা আসলে উপলব্ধি করা দরকার ছিল। আর এটা আসলে আমরা তো যারা পর্দায় আপনাকে দেখেছি তারা তো একটা অনুমান করতে পেরেছি আসলে তৌসিফ মাহবুব কতটা শয়তান হয়ে উঠতে পেরেছে। আপনার কি মনে হয় আসলে আপনি কতটুকু শয়তান হয়ে উঠতে পেরেছেন নিজের কাছে? এই একটা চরিত্র করার পর আমি নিজেকে কোনো মার্কস দিতে পারছিলাম না, সত্যি কথা বলতে। মানে আমি অনেক স্টাডি করেছি এর আগে, এরকম লুসিফার ক্যারেক্টার যারা করেছে, হলিউডের কিছু মুভিজ দেখেছি। ওটা দেখার পর সব জায়গাতেই একটা কোথাও সিকোয়েন্স বা একটা ক্যারেক্টারের লাইন থাকে যেখানে আসলে সে কমপ্লিটলি মানুষ রূপ থেকে সরে এসে শয়তান রূপে দেখা দেয়, কিন্তু চক্রে কোথাও আসলে এটা নাই। চক্রে কোথাও হুমায়ুন কিন্তু শয়তান রূপে আসে না, ও একটু রাগ করে মাঝে মাঝে ওর জিদ বেরোয় আসে, কিন্তু আসলে স্ক্রিপ্ট ওই জায়গাটাই নেই যেখানে আসলে আমি আউটবার্স্ট করে ডেভিলিশ কিছু করবো। সো একটা মানুষরূপী শয়তান, এইরকম একটা চরিত্র আমার আঁকতে হয়েছে আসলে। এটা আঁকতে আসলে আমাকে সাহায্য করেছে হচ্ছে আমি ডেইলি লাইফ থেকে দেখেছি। সত্যি কথা বলতে আমাদের মধ্যেই অনেক মানুষ আছে যারা জেনে বুঝে আরেকটা মানুষের ক্ষতি করে এবং তাদেরকে ডিস্ট্র্যাক্ট করে, তাদেরকে অন্য পথে নিয়ে যায়, বিকজ ওই পথে গেলে হয়তো তার নিজের কোনো বেনিফিট থাকবে না বা ক্ষতি হয়ে যাবে। বা হতে পারে না একই লাইনের কিছু মানুষ, ধরেন আমিও অভিনয় করছি, আরেকজনকে অভিনয় করছে, সে জানে যে আমি যদি এই পথে যাই তাহলে আসলে একদিন তার পথের কাটা হয়ে দাঁড়াতে পারি, সে ইচ্ছা করে আমাকে অন্য অ্যাডভাইস দিবে যে আপনি আসলে এই কাজটা করেন, ওই কাজটা করেন। এটাও কিন্তু একরকম শয়তানের প্রলোভন। সো এই জিনিসগুলো আমি মার্ক করেছি, বিকজ এটা স্ক্রিপ্টের সঙ্গে অনেক আমার কাছে মনে হয় রিলেটেড, যে ও যেভাবে সুন্দর করে গাইড করে অ্যানিকে বা ওই অ্যানির পরিবারকে, ওটা দেখে মনে হবে যে ওর চেয়ে ভালো মানুষ কি হতে পারে না এই পরিবারের জন্য, আনটিল অ্যান্ড আনলেস একদম এন্ডিং পর্যন্ত, যতক্ষণ না ওদেরকে ধ্বংসের পথে ঠেলে দেয়। সো ওই তো আমি আপনার কাছে দুইটা দৃশ্যের বিষয় একটু জানতে চাই, আমার ব্যক্তিগতভাবে জানার খুব ইচ্ছা। একটা দৃশ্যে আমরা আপনাকে দেখছিলাম, আপনি একটা মানুষের বডি পার্টগুলো আলাদা আলাদা করে সেই কাটা হাত নিয়ে আপনি নিজের মুখে সেই হাতটা বোলাচ্ছেন। জি। তো এই ধরনের দৃশ্য যখন করতে যান বা ওই মুহূর্তটা আসলে কি ফিল করেছেন আপনি? আরেকটা সেকেন্ড বিষয় হচ্ছে, আমরা একটা দেখছিলাম যে একটা বন্ধ ঘরের মধ্যে সেই পরিবারের 9 জন চেয়ারের উপর দাঁড়িয়ে আছে, গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে, ওকে, এবং আপনি সেখানে যাচ্ছেন। জি। তো বাস্তব জীবনে যদি এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হয়, আসলে সেই সময়টা একটা মানুষের মানসিক অবস্থা কেমন থাকে, বা আপনার আসলে স্টেটে দাঁড়িয়ে কি ফিল হয়েছিল? আসলে একটা ওয়েব সিরিজের প্রস্তুতি অনেক বড়, মানে এটা কাইন্ড অফ একটা ছোটোখাটো সিনেমার জন্য যে প্রস্তুতি ওরকম। সো আমি এই চরিত্রর সিকোয়েন্সগুলা আমি নিজের মধ্যে অনেকবার রিহার্সাল করেছি নিজের সঙ্গে, যে কারণে এক্স্যাক্ট সেটে যাওয়াতে আমার আসলে খুব বেশি ইস্যু হয়নি। কিন্তু আপনারা যেই নাড়ি ভুঁড়ি হাত পা যেগুলো দেখছেন, সো কিছু জিনিস তো প্রস্থেটিক আর কিছু জিনিস ছিল রিয়েল। নাড়ি ভুঁড়িগুলো আসলে ওদিনের কোনো একটা দোকান থেকে আনা গরু ছাগলের নাড়ি ভুঁড়ি এরকম আর কি, যেটা আসলে ভয়ানক দুর্গন্ধ দিচ্ছিল একটা, বিকজ ওটা আসলে একদিন বাসি বা এরকম। তো এই দুর্গন্ধ ওটা আমার নাকের কাছে আপনি কিভাবে দিচ্ছিলেন এইটা? এবং আমার মনে আছে আমাদের যে ডিওপি অ্যান্ড ভিকি ভাই নিজে, অ্যাকচুয়ালি ভিকি ভাই
ওয়াজ লাইক উনি মনিটরের দিকে এমনভাবে তাকাই ছিল যে উনি পারলে ওই মাংস খেয়ে ফেলবে এখনই, বিকজ উনি আসলে এতটা ওনার কাজের মধ্যে ঢুকে যায়। আর এ ছাড়া ডিওপি থেকে শুরু করে ইউনিটের সবাই পুরা এইভাবে ছিল ওই সিকোয়েন্সগুলো করার টাইমে, এত স্মেল আসতেছিল। অ্যান্ড সেখানে আমি উলঙ্গ অবস্থায় ওই জিনিসগুলো নিয়ে নিজের শরীরে মাখছি এবং ওটা নিয়ে ডায়লগ দিচ্ছি কমপ্লিটলি নর্মালভাবে, যে এটাই আসলে নর্মাল। বিকজ দেখেন ওই হুমায়ুন বা মামুন যদি বলি, অনেকবার বলে যে রক্তেই মুক্তি, রক্তেই শান্তি, যেটা আসলে কমপ্লিটলি রিভার্স আমাদের ইসলামের কথা। শয়তান আসলে এটা বলে। এইটা তো হুমায়ুন বিলিভ করে, ও তো এটা বিলিভ করেই বলে। আমার হুমায়ুন করতে হলে আমার আসলে ও যেটা বলে সেটা বিলিভ করতে হবে। আমি কমপ্লিটলি বিলিভ করেছি ওটা। ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে ওই রক্তটা আসলে শরীরে মাখাটাই সবচেয়ে শ্রেয়। এবং এই রক্তটাও কি অরিজিনাল ছিল? অ্যাকচুয়ালি যে নারীভুরির সঙ্গে কিছু রক্ত তো চলে আসে, আচ্ছা, ওইটা হ্যাঁ। অরিজিনাল ছিল, বাট ম্যাক্সিমাম প্রস্তরিক মেকআপ ছিল। আচ্ছা, মানে আমাদের যেই আপনি মানুষের মাথা দেখতে পাচ্ছিলেন উনি কিন্তু রিয়েল ছিল। তো ওনার মাথা তো কেটে বসেনি বা ওটা গ্রাফিক্স না। আমি প্রথম পোস্টার যখন রিলিজ হয় আমি লিখেছিলাম যে এখানে কোনো সিজি বা এর কাজ নেই, ওটা রিয়েল। এবং ওই সিনটা আসলে যারা দেখেছে তারপর দেখেছি ইটস রিয়েল সিন। আসলে উনাকে টেবিল কেটে, আমি উনার জন্য একটা আসলে একটা স্যালুট অ্যান্ড তালি, বিকজ উনি দম আটকে একটা মরা মানুষের মাথা হয়ে প্রায় 1.5-2 মিনিট ওখানে ছিল ওই সিকোয়েন্সটা তখন চলেছে আর কি। সো ওনার মাথাটা কেটে টেবিলের মধ্যে, মানে কেটে বলতে হচ্ছে এমনভাবে টেবিলের মধ্যে দেওয়া হয়েছে দেখে যাতে মনে হচ্ছিল যে একটা কাটা মাথা। ওটা যদি আমরা গ্রাফিক্স করতাম বোঝা যেত, ওটা যদি আমরা পুতুলের মাথা বসাতাম বোঝা যেত, এই আর কি। আর আচ্ছা, আর ওই যে ফাঁসির বিষয়টা আসলে আরো ইজিয়ার। ওখানে তো রক্ত মাংস একটু কম, আর আসলে আমার সামনে যারা ছিল কাউকে তো জেনুইন ফাঁস দেওয়া হয়নি। সবাই আসলে একটু ঝুলেছিল একটা উঁচু কিছুতে, ধরেন থাকে না ফ্যানের ইয়েতে রশি দিয়ে বা একটা হ্যান্ডেল দিয়ে, ওই জায়গায় ওরা আসলে লাইক চিনাপ মারলে যেরকম জিমে ওরকম ওরা ঝুলেছিল কিছুক্ষণ। তো ওই মুহূর্তে আসলে অভিনয়টা উল্টো ডিফিকাল্ট এই কারণে ছিল যে ওনারা তো ঝুলে আছে, ওনারা কেউ ফাঁস দিচ্ছে না। তো আমাদের ওনারা তো কাউকে আসলে রিয়েল লাইফে বাঁচাতে হচ্ছে না, আমার অভিনয় করতে হচ্ছে যে বাঁচাতে হচ্ছে। সো ওই তো এটাই। আচ্ছা, আমরা যখন চক্রটু দেখছিলাম আমাদেরকে অনেক জায়গায় ধাক্কা খেতে হয়েছে, কিন্তু এই যে আপনি পুরো জার্নিতে কোন জায়গাটা আপনাকে সবচেয়ে ধাক্কা দিয়েছে? এই ধাক্কাটা অনেক বড় ধাক্কা ছিল আমার জন্য। যারা যারা সিরিজ শেষ করেছে, এটা একটা স্পয়লার, যদি আপনারা না জানতে চান এখনই চোখ সরিয়ে ফেলুন স্ক্রিন থেকে। সেটা হচ্ছে যে হুমায়ুন লাস্টে গিয়ে জানতে পারে যে অ্যানি যে চরিত্রটা, সে আসলে শুদ্ধ মানুষ না, সে আসলে অপবিত্র, বিকজ সে তার স্বামীকে খুন করেছে বাথটাবে। আপনি তো দেখেছেন। সো এইটা আসলে বিকজ সে তাকে বারবার বলছিল আপনি শুদ্ধ মানুষ, আপনি পবিত্র, এবং একটা শুদ্ধ মানুষের গর্ভেই একটা স্ট্রং শয়তান জন্মাতে পারে, যেটা আসলে চক্রের মধ্যে বলা হয়েছে। সো এই কারণেই কিন্তু হুমায়ুন অ্যানিকে চুজ করেছিল। এই বিষয়টা ডিরেক্টরও আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, বিকজ উনি চেয়েছিল সবাই রিয়েল ধাক্কাটা খায়। আমি আসলে জেনুইনলি রিয়েল। যেদিন শুটিং তারা সেদিন সকালেই আসলে আমাকে স্ক্রিপ্ট দেয়, তারপর বলে যে আসলে অ্যানির গর্ভে যে হুমায়ুনের বাচ্চা, সেই বাচ্চাটা আর শয়তানের বাচ্চা হতে পারবে না, কারণ সে শুদ্ধ মানুষ না। এত কিছু করা এই পুরো সিরিজ ধরে হুমায়ুন যেভাবে সবাইকে কন্ট্রোল করে যা করেছে, সব কিছু ব্যর্থ হয়ে গেল শুধু একটা মিস ইনফরমেশনের জন্য। তখন পাশ থেকে একটা চরিত্র এসে বলে যে শয়তান কিভাবে জানবে মানুষের মনের কথা? মানুষের মনের কথা শুধুমাত্র একমাত্র সত্যিকারের ঈশ্বর জানে, মানে আল্লাহ তাআলা জানে। এছাড়া আসলে কারোর মানুষের মনের কথা জানার ক্ষমতা নাই। তো শয়তান যেটা করতে পারে মানুষকে সবসময় মিসগাইড করতে পারে, অ্যান্ড সেটাই ও করে এবারও ব্যর্থ হয়েছে। আচ্ছা, ভিকি জাহেদ ভাইয়ের সঙ্গে আপনার জুটিটা বেশ ভালো কাজ পাচ্ছি কিন্তু আমরা আপনাদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ। আমি যদি একটু খোয়াবনামার প্রসঙ্গটাও টানতে চাই। জি, আসলে অবশ্যই। আমি প্রথম যখন খোয়াবনামা দেখলাম, না আপনি কবরের মধ্যে শুয়ে আছেন এবং রিয়েল সাপ আপনার উপর দিয়ে দেওয়া হয়েছে, ওইটাও তো আপনার জন্য একটা কঠিন অভিজ্ঞতাই বলতে পারি আমরা। আসলে জীবনের চরম বাস্তবতার যে বিষয়গুলো থাকে, ঠিক এখন যখন মনে পড়ে যে আপনি কবরে শুয়ে আছেন, আপনার উপর বেশ কয়েকটা সাপ ছেড়ে দেওয়া হয়েছে, কি ফিল হয় আসলে আপনার? আর কোনদিন করবো না এই সিকোয়েন্স। দেখেন শুভ ভাই, প্রায় 13 বছর ধরে অভিনয় করছি, এবং চাইলে যে অভিনয় করে যাচ্ছি সেটা করতেই পারি, বিকজ ওটা মানুষ পছন্দ করেছে। মানুষের ভালোবাসার কারণে আমি তৌসিফ মাহবুব অভিনেতা হিসাবে পরিণত হয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি স্যাটিসফাইড না আমি যেভাবে যা করছি।
আমার কাছে প্রতিদিন মনে হয় আমি আজকে যা করছি তার চেয়ে বেটার কিছু করতে হবে। সো এই চ্যালেঞ্জটা আমার নিজের সঙ্গেই, সেটার জন্য রক্ত মাখা সাপ সঙ্গে শোয়া বা যেটাই হোক, নেক্সট লেভেলে যেতে হলে আই থিঙ্ক নেক্সট লেভেলে এফোর্টটা দেওয়া খুব বেশি ইম্পর্টেন্ট, যে কোনো মানুষের ক্ষেত্রে, যে কোনো জবের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে। হ্যাঁ, আমি মুখ দিয়ে বলছি যে আমি করবো না, কিন্তু আমি এর চেয়েও হয়তো সামনে ভয়ঙ্কর কিছু আমি করতে চাই, আমি অপেক্ষা করি। আচ্ছা তৌসিফ ভাই, আপনার প্রত্যেকটা চরিত্র বাছাই থেকে শুরু করে সেই চরিত্র হয়ে ওঠার পেছনে আপনার নিজস্ব কিছু ফর্মুলা থাকে, তো অবশ্যই। আমরা কি সেই সিক্রেটটা একটু জানতে পারি? হ্যাঁ, শিওর। এই সিক্রেট ইটস সামথিং আমি একদম সবাইকে সামনে বলে দিতে পারি। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। মানে আমরা একটা চরিত্র বাছাই করে সেটা অভিনয় করব, কেন এই চরিত্র হব, কী করবো, কীভাবে হাঁটবে, কীভাবে কথা বলবে, কখন তাকাবে, কোন সময় ছোটে কামড় দিবে, কী করবে, এটা অনেক ডিটেলস, সময়টা দিতে হয় ওটাকে। মানে আপনি ক্যামেরার পেছনেও সেই চরিত্রটা হয়ে থাকেন? মেথড অ্যাক্টিংয়ের কথা বলছেন আপনি, যেটা হচ্ছে যে আসলে সারাক্ষণ ওই চরিত্রের মধ্যে থাকা, সেটা একটা ওয়ে, কিন্তু সেটা আসলে থাকা সম্ভব হয় না। কাজ দেখেন, ক্যামেরার পিছনে গেলে আমি যদি শয়তান হয়ে বসে থাকি তাহলে তো আমি কাউকেই আসলে ঠিকঠাক মতন কিছু কেউ কিছু বলছে আমি উত্তরই দিব না। এটা একটা খুব দারুণ ফর্মুলা, কিন্তু আমি আসলে ক্যামেরা কাট হলে আমি চাই আবার তসিফে ফিরে আসতে, কারণ এইটা এক সময় চেষ্টা করেছিলাম, এটা ব্রেইনে অনেক এফেক্ট করে এবং পরে আসলে পারিবারিক জায়গায় সমস্যা হয়ে যেতে পারে। ধরেন এটা এই কাজে না, একটা রোমান্টিক কাজ যদি মেথড অ্যাক্টিং করা শুরু করি, আমি সত্যি সত্যি নায়িকার প্রেমে পড়ে যাই, তখন বিপদ না? আমি ওই জায়গা থেকেই বলছি ইটস বেটার যে অভিনয়টা ক্যামেরার সামনে করলেই ভালো হয়, এবং আমি ওটাই চেষ্টা করি। তো ওটা থেকে ইন আউট করা, ক্যারেক্টারে ঢোকা, প্রবেশ করা, আবার বাইরে চলে আসা, ইটস আ ভেরি টাফ টেকনিক। পর্দার শয়তান হয়ে ওঠা একটা ভিন্ন বিষয়, শয়তানি করার জন্য এক প্রকার শয়তান থাকে, আবার আছে না যে আমরা বন্ধুদের মধ্যে একটু মজার ছলে শয়তানি করি। তো তৌসিফ মাহবুব আসলে এই মজার ছলে কতটা শয়তান? প্রচুর, সবচেয়ে দু একটা এক্সাম্পল জানতে চাই আমরা। মানে আমি বন্ধুদের আড্ডায় থাকলে কিভাবে ওদেরকে ডিস্টার্ব করবো, যেমন আমি সবার আগে যেটা করি, এক্সাম্পল দিচ্ছি, ব্যাগ থেকে টাকা চুরির গল্প আমরা জানি বন্ধুদের, এবং তাদের টাকা মেরে তাদেরকে ট্রিট দেওয়ার গল্প আমরা জানি। আমরা এবার ভিন্ন কিছু জানতে চাই। আপনি ফার্স্ট লাভের ওই সিকোয়েন্সটার কথা বলছেন, যেটা আসলে আমি রিয়েল লাইফ থেকে আমার নিয়েছি। হ্যাঁ, সো আরেকটা উদাহরণ দিই। ধরেন আমরা 5 জন পুরান বন্ধু মিলে আড্ডা দিব, আমি সামহাউ কোনো কারণ ছাড়া যে কথা কম বলতেছে ওকে টার্গেট করব। ও হয়তো কোনো কারণে 2বার ফোনে কথা বলছে বা একটু ব্যস্ত, ওকে টার্গেট করব যে বাকি 4 জন মিলে ওকে কীভাবে প্যারা দেওয়া যায়। আমি প্যারাটা খুব বেশিক্ষণ দিব না, আমার যদি 4 ঘন্টার আড্ডা হয় ওকে 1 ঘন্টা প্যারা দিব, ও 1 ঘন্টা যাতে খুব ডিস্টার্ব থাকে। তো সেইটা আসলে যেহেতু ওকে চিনি, জানি ওর কোনো ফাইন্যান্সিয়াল বিষয় বা ওর কোনো পার্সোনাল বিষয় নিয়ে একটা খোঁচা মারা শুরু করবো, অথবা এমন একটা ইনফরমেশন দিব যেটা তোর শুধু টেনশনে পড়ে যাবে, মানে প্র্যাঙ্ক করবো আর কি বেসিক্যালি। যে এরকম কিছু একটা, যে সাপোজ ওর গাড়ি পার্কিংয়ে রেখে আসছে, আমি গিয়ে হয়তো বলতে পারি যে তোর গাড়ির উপর একটা ইটা পরে গ্লাস ভেঙে গেছে। তারপর আমি তো অভিনয় তো মোটামুটি পারি, এরপর এমন কিছু শুরু করবো যেটা আসলে ও যতক্ষণ পর্যন্ত গাড়ির সামনে না যাবে ততক্ষণ পর্যন্ত ওর বিশ্বাস হবে যে গাড়ির গ্লাস ভেঙে গেছে ইটা পরে। তো এরকম আমি অনেক করি। ঘরে এই ধরনের শয়তানির কারণে কখনো কোনো পানিশমেন্ট পেতে হয়েছে? আমি ভাবির প্রসঙ্গে জানতে চাই। হ্যাঁ, ও আমাকে একদিন স্ট্রিক্টলি বলছে যে দেখো, আই এম নট ইউর ফ্রেন্ড, আমার সঙ্গে ফাইজলামি তুমি করবা না, বিকজ আমি শুরুর দিকে এইসব মানে হয় না, বিয়ের পর প্রত্যেকটা পুরুষের যেটা হয় একটা জার্নির মধ্যে দিয়ে যায়। শুভ, আপনি কি ম্যারিড? না। আচ্ছা, তাহলে আপনি এটা সামনে ফেস করবেন না, আপনাকে আমি এখনই বলে দিচ্ছি। বিয়ের পর প্রত্যেকটা পুরুষের একটু ফ্রেন্ডদের সময় আর বউকে সময় দেওয়ার মধ্যে একটা ব্যালেন্স করতে হয়, অথবা হচ্ছে কি একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। বিকজ আগে সময় শুধু বন্ধুদেরই দিতে, মাঝে মাঝে সপ্তাহে বা মাসে একদিন ডেটিংয়ে যেতে, তাই তো এটাই তো একটা নর্মাল বিয়ে, বা প্রেমিকার সঙ্গে দেখা হতো। যখন প্রেমিকা বউ হয়ে বাড়িতে আসবে, 24 ঘন্টা সেই থাকবে, তখন সে আপনাকে 1 ঘন্টার জন্য ছাড়তে যাবে না, বা আপনি প্রতিদিন সন্ধ্যায় ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছেন, তা সে দিতে যাবে। সো এরকম একটা ব্যালেন্সের জায়গা একটু আসলে আপনিও ফেস করবেন, আমিও ফেস করেছি, এরকম হয়। তো আমি যখন ওই বন্ধুদের পেতাম না, যখন শুধুমাত্র ওকেই সময় দিতাম, তো ওকে বন্ধু ভেবে অনেক প্র্যাঙ্ক করতাম বা অনেক দুষ্টামি করতাম, এবং ও প্রত্যেকটা জিনিস পার্সোনালি নেওয়া শুরু করছিল। মানে আমি বুঝছি যে ভাই ওর সঙ্গে দুষ্টামি করা যাবে না, আমি এখন আর করি না। তো আপনার শুটিংয়ের একটা ছোট্ট স্মৃতি আমার মনে হলো, আপনি যতটুকু শুনতে পেরেছি, শুটিংয়ে যখন আপনার ব্রেক থাকে আপনি কি তখন ঘুমিয়ে পড়েন? না, আগে এক সময় অনেক ঘুমাতাম। আগে শুটিংয়ের ব্রেক কি, শুটিংয়ের মধ্যেও মানে
অনেক বেশি ঘুমের একটা ক্রাইসিস ছিল একসময় আসলে। তো এখন তো আর হয় না, এখন ব্রেক টাইম উল্টা দেখা যায় যে আপনার ঘুমের সময় নিয়ে কোনো মজার ঘটনা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, প্রচুর। আমার কাছে মনে আছে যখন ফোনে প্রথম ওই যে ফেস লক জিনিসটা ছিল, তো শাবনাম ফারিয়া আর বোধহয় জোবান, ওরা দুজনই বোধহয় ছিল, আমি যতটুকু, অনেক আগে স্মৃতি এটা আসলে 7-8 বছর আগে। তো আমি এরকম ঘুমাই সেটের মধ্যে, ঘুমাচ্ছিলাম, এই দুইটা শয়তান, আমার মোবাইলে তো ফেস লক দেওয়া, আমি ঘুমাচ্ছি, আমার শুধু এক চোখ এভাবে টান দিয়ে আমার মোবাইল লক খুলে আমার ফেসবুক থেকে ঢুকে আমার যেসব ঘুমের ছবি আমার অ্যাকাউন্ট থেকে আপলোড করেছি। আমি উঠার পরও যেটা বলে যে একটা সিন আছে, এটা করে আজকে ব্যাকআপ, উঠে 1 ঘন্টা শুটিং করছি আমি তাও জানি না। শুটিং করে আমি যখন বাসায় ফিরতেছি তখন আমাকে ফোন দিতেছে, আপনার অ্যাকাউন্ট কি হ্যাক হয়েছে ভাই, মানে আপনি তো এই ছবিগুলো কেন, আর কি ক্যাপশন এটা, তারপর তো ঢুকে দেখি এটা। সো এটা একটা খুবই মজার এবং মানে বন্ধুত্বের একটা স্মৃতি। আমরা যদি একটা সিনেমা দেখতে যাই 300 টাকা বা 400 টাকা ক্ষেত্র বিশেষে কিন্তু 1800 টাকার টিকিটের দাম একদম। এবং একটা সিনেমা দেখতে গেলে সাথে কিছু পপকর্ন থাকে, সবকিছু মিলে 2-3 হাজার টাকা আমাদের 2-3 হাজার টাকার একটা বিষয় আছে। সেই জায়গা থেকে আমরা শুধুমাত্র চক্র 2 নিয়ে যদি বলি আমরা 25 টাকায় দেখতে পাচ্ছি। তো কি মনে হয় যে আসলে দর্শককে কি খুব কম টাকায় খুব ভালো কিছু দিয়ে ফেলছেন? না না না, দেখেন আপনার প্রশ্নটা একদম যৌক্তিক, আমি ব্রেকডাউন করে আসি একটু দীর্ঘ হবে অ্যান্সারটা। সেটা হচ্ছে যে আমরা আসলে, আমি এতদিন তো ইউটিউবের কাজই করেছি, তার আগে টিভির কাজ করেছি, যেটা আসলে ইন্টারনেটের মেগাবাইট গিগাবাইট খরচ আর হয়তো ডিশের বিল, এছাড়া আসলে বেশি প্রয়োজন হয় না। তো একরকমভাবে এটা ফ্রি বলা যায়, কারণ ওটা তো শুধু আমাকে দেখার জন্য দেন নাই, এটা আসলে অনেক পুরো ইন্টারনেট কিন্তু আপনি ফেসবুক ইউজ করবেন, ইউটিউব ইউজ করবেন, হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, সব কিছু করে দিচ্ছে। ওখান থেকে শুধুমাত্র আমাকে অথবা আমার কন্টেন্টকে দেখার জন্য প্রথমবার 25 টাকা আপনি দিচ্ছেন, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। এবং আমি একটু আনঅফিশিয়ালি বলি, এই 25 টাকা করেও আসলে চক্রর যেই আমরা বলতে পারি যে বাজেট ছিল, সেটা আসলে রেকর্ড ব্রেক করে খুব ভালো একটা পর্যায়ে পৌঁছে গেছে। 25 টাকা ইজ মোর দ্যান এনাফ ফর নাও, বিকজ আপনি আসলে ঘরের বসে কোনো পপকর্ন ছাড়াই আপনি দেখতে পাচ্ছেন। এইটা হয়তো সামনে আরেকটা ওয়েব ফিল্ম করলে হয়তো সেটা 50 টাকা, সেটা 100 টাকা। আমি একদম খুব সুন্দর করে আমি লিফটে উঠতে চাই না, আমি সিঁড়িতে আস্তে আস্তে হেঁটে উঠতে চাই। যেখানে আমাকে মানুষ 1 যুগ ধরে দেখেছে ফ্রিতে, যেটা আমার কাছে মনে হয়, অনেকে বলে যে নাটকের আর্টিস্টদের ফিল্মে ডিমান্ড থাকে না, তো সেটাকে ব্রেক করার একটা ওয়ে আছে আমার কাছে মনে হচ্ছে। অ্যান্ড সেটা আমিও যতটুকু সম্ভব আমার সিনিয়রদের দেখেছি যে ফিল্মের আগে 2-1 বছর বা 4 বছর ওটিটিতে ফোকাস করে, ওটিটির কাজগুলা ব্যবসা সফল হওয়ার পরে একটা প্রডিউসার ভাবতে পারবে যে না, আমার তৌসিফকে নিলে তো আসলে টাকা উঠছে। সো সেটা ওটিটির জন্য এখন তো কম অ্যামাউন্ট, আর সেটা নাটকের কিন্তু প্রায় 3 গুণ অ্যামাউন্ট, যে কাজে আমি ওটিটি চক্রটু করেছি 3 গুণ অ্যামাউন্ট। আমার অনেক নাটকের দেখা গিয়েছে অর্ধেক টাকা ওঠেনি, সেখানে আমার ফার্স্ট ওয়েব সিরিজের ফুল টাকা উঠে গেছে। ব্যবসা সফল যদি বলি, তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, অনেক অনেক বড়। আমি এখন সাহস করতে পারি সামনে আরেকটু দামি কিছু করার। তৌসিফ ভাই, আসলে আপনার সঙ্গে আড্ডা দেওয়ার অনেক বিষয় থাকে, কিন্তু সময়ের জন্য তো আমাদেরকে শেষ করতে হয়। আমি সবশেষ আর একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে অনেক ধরনের চ্যালেঞ্জিং ক্যারেক্টার আপনি করছেন, কিন্তু আপনার এমন কোনো স্বপ্নের ক্যারেক্টার আছে যেটা আসলে আপনি এখনো ডাক পাননি? আমি একটা কোনো একটা স্পোর্টসম্যানের ক্যারেক্টার করতে চাই, সেটা ফুটবলার, ক্রিকেটার, ফাইটার, বক্সার, এনিথিং, মানে একটা স্পোর্টস রিলেটেড ক্যারেক্টার প্রপারলি এরকম এভাবে করতে চাই। অ্যান্ড এটা আমার কাছে মনে হয়েছে যে এটা খুব চ্যালেঞ্জিং হবে। ধরেন ক্রিকেট খেললে আমি আসলে খুব ভালো ক্রিকেট খেলতে পারি না, সিসিএলে দেখেছে সবাই, সো আমার আসলে ক্রিকেট খেলাটা তাহলে শিখতে হবে। এই যে জার্নিটা আবার করতে পারবো, সেটা আসলে আমার জন্য দারুণ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার সঙ্গে আড্ডা দিলে আমারও মনে হয় না আমি আসলে কোনো তারকার সঙ্গে আড্ডা দিচ্ছি, মনে হচ্ছে যে আমি সেই চেনা ভাইটার সঙ্গে আড্ডা দিচ্ছি। আপনি তো আমার ভাই। অবশ্যই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং চক্র ট্যুর জন্য অনেক অনেক শুভকামনা। এবং আমরা প্রত্যাশা করব আপনার সামনে যে কাজগুলো আসবে সবগুলোই বর্তমান কাজগুলোকে ছাপিয়ে যাবে ইনশাল্লাহ। আপনি আপনার ভালোবাসার দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? দর্শকের উদ্দেশ্যে বলতে চাইবো যে প্রথমত সময় টিভিকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এবং আমার ফার্স্ট ওয়েব সিরিজকে সাপোর্ট করে আমাকে এখানে আজকে ডাকার জন্য, এবং শুভ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক যারা আমার উপরে ভরসা রাখেন এখনও, সেটা নেহাল হোক বা ডক্টর হুমায়ুন হোক,
একমাত্র আপনাদেরই ভরসার উপর বেস করে আমি আজকে দাঁড়িয়ে আছি। এই ভরসাটা চলমান রাখবেন। আমি চেষ্টা করব আপনাদের যাতে হতাশ না হন আপনারা।